আরে ভাই, আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাছাড়া চোর যখন একবারও ধরা পড়ল না, তখন মিছেমিছি রাত জেগে কী লাভ? আর এখন মোটামুটি শীত পড়েছে, তাই আর রাতের কাজটা আমার দ্বারাই পোষাচ্ছে না রে। যাই বলিস মহেশ, ছেলেটা নাকি খুব বুদ্ধিমান। দেখা যাক মোড়ল মশাইয়ের ভাগ্য ফেরে কিনা। আমার মনে হয় এবার চোর ধরা পড়তেও পারে। কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বুদ্ধি দিয়ে ভাত সেদ্ধ হয় না রে হরিপদ, শক্তি লাগে। অবিশ্বাস্য, আবারও সেই একই কাণ্ড। মোড়ল মশাই, এই নিয়ে 1 বছরে 5 বার হলো। আপনার এই বিশাল বাঙাল বাড়িতে কি চোরেরা শীত কেটে ঢোকে নাকি আকাশ থেকে নামে? ঠিকই বলেছ রামচরণ। গত সপ্তাহে তো হাট থেকে ওই হৃষ্টপুষ্ট কালো গাইগরুটা কিনে আনলেন মোড়ল মশাই। লোহার মজবুত শিকল দিয়ে বাঁধা ছিল, দরজায় ছিল বড় মজবুত তালা। তবুও চোর গরু নিয়ে হাওয়া হয়ে গেল কিভাবে? আমি আর পারছি না রে শম্ভু। অর্থ বা গবাদি পশুর শোকের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে আমার সম্মান। সারা গ্রামের মানুষ আমার এই বাড়িকে বাঙাল বাড়ি বলে এক নামে চেনে সবাই। কিন্তু এখন লোকে আড়ালে হাসাহাসি করে। তারা বলে মোড়ল নিজের গোয়াল সামলাতে পারে না, সে নাকি আবার গ্রামের বিচার করবে। ভাগ্য, আমাদের ভাগ্যটাই খারাপ। কাল রাত 2টো পর্যন্ত আমি সজাগ ছিলাম, একটুও আওয়াজ পাইনি। কোনো ধস্তাধস্তি নেই, গরুর ডাক নেই, অথচ সকালে উঠে দেখি গোয়াল শূন্য। চোর যেন মন্ত্র জানে। আমাদের এই বাঙাল বাড়িতে কি কোনো অশুভ ছায়া পড়েছে? না বৌদি, একে অশুভ ছায়া বলে এড়িয়ে গেলে চলবে না। এটা অত্যন্ত ধুরন্ধর কোনো চোরের কাজ। সে এ বাড়ির খুঁটিনাটি সব জানে। দেখুন, দড়িটা কত পরিষ্কারভাবে কাটা হয়েছে। এ কোনো আনাড়ি লোকের কাজ নয়। কাদে ঠিকই বলেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের গ্রামের পাহারাদাররা সারা রাত রাস্তায় টহল দিল, অথচ তারা কিছুই দেখল না। গরুটা কি উড়ে গেল? আমি গত রাতে নিজের বন্দুক হাতে বারান্দায় বসেছিলাম। ভোরের দিকে একটু তন্দ্রা এসেছিল, তখনই হয়তো এই সর্বনাশটা হয়ে গেল। রমা, চোর আমাদের সম্পদ চুরি করছে না, সে আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। ওগো, আমি পাড়ার লোকদের মুখে শুনছিলাম, তারা বলছে এ বাড়িতে নাকি আর কখনো গরু টিকবে না। লোকে এই বাড়িকে চোরের আড়ত বলতে শুরু করেছে। আমার খুব ভয় হচ্ছে, এবার হয়তো তারা ঘরে ঢুকে আলমারি ভাঙবে। মোড়ল মশাই, এভাবে চললে তো আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি কতবার পাহারাদার বদলালেন, লাঠিয়াল মাখলেন, কোনো লাভই তো হলো না। চোর ধরা তো দূরের কথা, তার পায়ের ছাপ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। না, এভাবে চলতে দেওয়া যায় না। তোমরা আজই ভ্রামে ঘোষণা করে দাও, আমার পাহারাদার নয়, আমার এমন একজন মানুষ প্রয়োজন যার বুদ্ধি চোরের চেয়েও প্রখর হবে, যে শক্তির বদলে মস্তিষ্ক দিয়ে এই রহস্যের সমাধান করবে। ঠিক বলেছেন মোড়ল মশাই, আপনার বাড়িতে কেবল একজন বুদ্ধিমান রাখালই পারে এই চোর ধরতে, যে চোরের চোখে ধুলো দিয়ে তাকে হাতে নাতে ধরতে। কিন্তু এমন মানুষ আমরা কোথায় পাবো? বিধাতার ওপর ভরসা রাখো রমা। যদি আমাদের এই বাঙাল বাড়ির সম্মান ফেরানোর কোনো পথ থাকে, তবে নিশ্চয়ই কেউ না কেউ আসবে। চোরের চাতুরীকে ট্যাক্কা দেওয়ার মতো বুদ্ধিমান কাউরির তো সন্ধান পেতেই হবে। মোড়ল মশাই, বাড়িতে আছেন? বাইরে আসুন। কি গো পরেশ, কি খবর এনেছ? কোনো বিশেষ কিছু কি? মোড়ল মশাই, আপনার বাড়িতে রাখালের খবর আমি সারা গ্রামে ছড়িয়ে দিয়েছি। কালই আমাদের গ্রামের বড় হাট বসবে। সেখানে দূর দূরান্তের মানুষ আসে। আমি সেখানে গিয়ে ঘোষণা করে দেব যে বাঙাল বাড়ির জন্য এক অনন্য মেধাবী রাখাল প্রয়োজন। হ্যাঁ মোড়লবাবু, আমিও আমার আত্মীয়দের বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি। এমন কোনো প্রতিভাবান যুবক নিশ্চয়ই আছে যে অভাবের তাড়নায় হোক বা সাহসের পরিচয় দিতে এই কাজে রাজি হবে। তা বেশ বেশ, এ তো খুবই ভালো কথা। আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। তোমরা আমার এই দুর্দিনে নিজেরা সাধ্যমতো কাজ করছো। আপনারা ভালো করে বলে দেবেন, আমাদের শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির প্রয়োজন বেশি।
যে মানুষটি অন্ধকারেও পথ দেখতে পায় এবং অতি সামান্য শব্দ শুনেও বিপদের সংকেত বুঝতে পারে, তাকেই আমরা খুঁজছি। হ্যাঁ, তোমরা ভালোভাবে এই সংবাদটা সব জায়গায় প্রচার করে দাও। আমার সম্মান আর এই বাড়ির শান্তি এখন সেই অজানা বুদ্ধিমান মানুষটির উপর নির্ভর করছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই তরুণের জন্য, যে এই বাঙাল বাড়িতে চোর ধরে কলঙ্ক ঘুচিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন মোড়ল মশাই, আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি। আশা করি 2-1 দিনের মধ্যেই উপযুক্ত কাউকে আপনার সামনে নিয়ে আসতে পারবো। আমরা তাহলে এখন যাই। মোড়ল মশাই, আপনার চরণে আমার প্রণাম নেবেন। কে তুমি বাপু? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আর তোমার সাথে এই অসুস্থ মহিলাটি কে? মোড়ল মশাই, আমার নাম রতন। আমরা পাশের গ্রাম থেকে আসছি। আর ইনি আমার মা, মালতী। বেশ কিছুদিন ধরে মা শয্যাশায়ী। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। লোকমুখে শুনলাম আপনার বাড়িতে একজন রাখালের প্রয়োজন, তাই কাজের আশায় আপনার দুয়ারে এসেছি। বাবু, ছেলেটা আমার বড় গুণী, বাবার অভাব অকালে বুঝতে শিখেছে। আপনি যদি ওকে দয়া করে একটা কাজ দেন, তবে এই অভাগী মায়ের শেষ দিনগুলো অন্তত একটু শান্তিতে কাটে। শোনো রতন, তোমার মায়ের অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার বাড়িতে রাখালের কাজটা সহজ নয়। তুমি কি জানো, আমার গোয়াল থেকে বারবার গরু চুরি হয়ে যাচ্ছে। বড় বড় জোয়ান পলোয়ানরা পাহারায় থেকেও কিছু করতে পারেনি। তুমি তো বয়সে কিশোর, শরীরটাও তোমার খুব একটা বলবান নয়। তুমি কিভাবে চোর সামলাবে? মোড়ল মশাই, অনুমতি দিলে একটা কথা বলি। পেশি শক্তি দিয়ে যদি চোর ধরা যেত, তবে আপনার গুরু তো অনেক আগেই ফিরে আসত। চোর কোনো দানব নয়, সে একজন মানুষ, এবং সে বুদ্ধিতে পাহারাদারদের চেয়ে এগিয়ে। আমি মানছি আমার গায়ে ওদের মতো শক্তি নেই, কিন্তু আমার মনে হয় চোরকে ধরতে হলে শক্তির চেয়েও বেশি কৌশলের প্রয়োজন। কৌশলের প্রয়োজন? কথা তো তুমি বেশ গুছিয়ে বলছো দেখছি, কিন্তু সাহস আর বুদ্ধির প্রমাণ না পেলে আমি তোমাকে এই গুরু দায়িত্ব দিই কিভাবে? চোর যদি আবার হানা দেয় এবং তুমি বিপদে পড়ো, তবে তো আমার দায় বাড়বে। বাবু, আপনি আমায় একটি সুযোগ দিয়ে দেখুন। আমি প্রতিজ্ঞা করছি, আমি থাকাকালীন আপনার গোয়াল থেকে একটি ঘাসও চোর নিতে পারবে না। আমি আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে প্রমাণ দেব যে শত্রু যত ধুরন্ধরই হোক, সঠিক পরিকল্পনার কাছে সে হার মানতে বাধ্য। মায়ের চিকিৎসার জন্য আমার এই কাজটা বড় প্রয়োজন মোড়ল মশাই। আপনি কেবল থাকার একটু জায়গা আর দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে দিন। আমি যদি এই কাজে সফল না হয়, তখন না হয় আমাকে বের করে দিবেন। মোড়ল মশাই, আমার ছেলে রতন ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান। আপনার ওপর আমাদের অগাধ বিশ্বাস। আপনি ওকে ফিরিয়ে দেবেন না। একটি মাত্র সুযোগ আমার ছেলেকে দিয়ে দেখুন বাবু, আমার বিশ্বাস ও আপনার সমস্যা সমাধান করতে পারবে। ঠিক আছে রতন, তোমার চোখের তেজ দেখে মনে হচ্ছে তুমি সাধারণ রাখাল নও। আমি তোমাকে কাজে রাখলাম। আজ থেকেই তুমি এই বাড়ির রাখাল। তোমার মায়ের সেবা যত্নের জন্য আমি আলাদা ঘর এবং চিকিৎসার ব্যবস্থা করে দেব। তবে মনে রেখো রতন, আমার বাড়ির সম্মান এখন তোমার হাতে। যদি তুমি চোরকে রুখতে পারো, তবে তোমাকে আমি অনেক বড় পুরস্কার দেব। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনি আমাকে যে ভরসা দিয়েছেন, আমি তা রক্ষা করবই। আপনি শুধু আমার উপরে বিশ্বাস রাখুন আর নিশ্চিন্ত থাকুন। এবার চোর নিজে নিজের ফাঁদে ধরা পড়বে। রতন, এই সেই গোয়ালঘর। এক সময় এখানে 10-12টি হৃষ্টপুষ্ট গাভী থাকত, কিন্তু এখন দেখো, মাত্র 2-3টি বাছুর ছাড়া সব শূন্য। গত বুধবার যে নতুন গাভীটি এনেছিলাম, সেটিও 2 দিন পরেই হাওয়া হয়ে গেল। মোড়ল মশাই, আপনি কি একবারও চোরকে পালাতে দেখেননি, বা কোনো পায়ের ছাপ? না রতন, এটাই সবচেয়ে বড় রহস্য।
আমি অত্যন্ত দামি এবং শক্তিশালী তালা ব্যবহার করি। লোহার শিকল দিয়ে গরুকে বেঁধে রাখি, কিন্তু সকালে এসে দেখি তালা অক্ষত, অথচ ভেতরে গরু নেই। মনে হয় চোর কোনো অদৃশ্য জাদু মন্ত্র জানে। আমি তোমাকে কাজ দিচ্ছি ঠিকই, কিন্তু তোমাকে আগেই সতর্ক করছি, এটি কোনো সাধারণ চুরি নয়। এখানে তোমার প্রাণ সংশয়ও হতে পারে। রতন বাবা, উনি ঠিকই বলেছেন। এই চোর যেমন ধুরন্ধর তেমনই ভয়ঙ্কর। আমরা অনেক পাহারাদার রেখেছিলাম, কিন্তু তারা সবাই মাঝরাতে কেমন যেন অঘরে ঘুমিয়ে পড়ে। কেউ কেউ তো ভয়ে পরদিন কাজই ছেড়ে দেয়। তুমি কি পারবে এই কঠিন পরিস্থিতি সামাল দিতে? মা, জাদুমন্ত্র বলে কিছু নেই। চোর মানুষের চোখের ভুল আর অসতর্কতার সুযোগ নেয়। পাহারাদাররা কেন ঘুমিয়ে পড়ে আর তালা না ভেঙে চোর কিভাবে ঢোকে, সব কিছুর পেছনেই কোনো না কোনো যুক্তি আছে। আপনি একদম চিন্তা করবেন না। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই বাড়িতে থাকতে আর একটি গরুও চুরি হবে না। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস বিপজ্জনক। এর আগেও অনেকে এমন বড় বড় কথা বলেছিল, কিন্তু কাজের বেলায় সবাই ব্যর্থ হয়েছে। তুমি কি জানো, চোর যদি তোমাকে আক্রমণ করে তবে তুমি কি করবে? তোমার কাছে তো কোনো অস্ত্র নেই। মোড়ল মশাই, যুদ্ধের ময়দানে তলোয়ারের চেয়ে মস্তিষ্ক অনেক বেশি কার্যকর। আমার অস্ত্র হলো আমার বুদ্ধি। আমি চোরের সাথে লড়াই করব না, বরং চোরকে তার নিজের জালেই বন্দি করব। আপনি আগামীকালই একটি নতুন গরু কিনে আনুন। আমি সেই গরুকে টোপ হিসাবে ব্যবহার করে চোরকে ধরব। তোমার কথা শুনে আমার মনে বল পাচ্ছি রতন। তোমার বয়সে ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, আর তুমি যে সাহস দেখাচ্ছ তা সত্যিই প্রশংসনীয়। তোমার চোখের এই সাহস বলে দিচ্ছে তুমি পারবে। ঠিক আছে রতন, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। কালই আমি হাট থেকে সবচেয়ে সুন্দর এবং মূল্যবান একটি গরু কিনে আনব। কিন্তু মনে রেখো, সেই গরু যদি চুরি হয়ে যায় তবে কেবল আমার টাকা নয়, আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, আর তার দায়ভার তোমাকেই নিতে হবে। আমি প্রস্তুত মোড়ল মশাই। কাল রাত থেকেই আমি আমার খেলা শুরু করব। আপনি শুধু আমাকে বাজার থেকে কিছু সামান্য জিনিস কিনে দেওয়ার ব্যবস্থা করবেন, যা আমি আগামীকাল সকালে আপনাকে জানাবো। আমি কথা দিচ্ছি, এই বাঙাল বাড়ির হারানো গৌরব আমি ফিরিয়ে আনবই। বিধাতা তোমার মঙ্গল করুন বাবা। তোমার এই সাহস যেন আমাদের বাড়ির অন্ধকার কাটিয়ে দেয়। জানিস মহেশ, দেবাশিসবাবু এবার এক ছোকরাকে রাখাল হিসেবে রেখেছেন। নাম তার রতন। বয়স বড়জোর 17-18 হবে। 17 বছরের ছোকরা? মোড়ল মশাইয়ের কি মাথা খারাপ হয়েছে? যেখানে বড় বড় জুয়ান লাঠিয়ালেরা গরু বাঁচাতে পারল না, সেখানে এই দুধের শিশু কি করবে? সে তো চোরের নাম শুনলেই ভয়ে কাঁপবে। তা ঠিক বলেছিস মহেশ, কিন্তু ছেলেটা নাকি খুব বুক ফুলিয়ে মোড়লকে কথা দিয়েছে যে সে থাকতে আর গরু চুরি হবে না। মোড়লও তার উপর ভরসা করে আজ হাটে বড় একটা গরু কিনতে গেছেন। তাই নাকি? বড় গরু? খুব দামি হবে নিশ্চয়ই। শোন হরিপদ, এই বাঙাল বাড়িতে গরু টিকবে না, এটা নিয়তি। ওই পুচকে রাখাল কেবল খড় কাটার যোগ্য, পাহারা দেওয়ার নয়। আমি বাজি ধরে বলতে পারি ওই নতুন গরুটাও 3 দিনের বেশি টিকবে না। যাক, সে কথা। কিন্তু মহেশ, তুই আজকাল রাতে কোথায় থাকিস? তোকে তো আগের মতো পাহারার কাজে দেখা যায় না। কি করিস, কই থাকিস, কিছু বলিস না আমাদের? কি ব্যাপার? আরে ভাই, আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাছাড়া চোর যখন একবারও ধরা পড়ল না, তখন মিছেমিছি রাত জেগে কী লাভ? আর এখন মোটামুটি শীত পড়েছে, তাই আর রাতের কাজটা আমার দ্বারাই পোষাচ্ছে না রে। যাই বলিস মহেশ, ছেলেটা নাকি খুব বুদ্ধিমান। দেখা যাক মোড়ল মশাইয়ের ভাগ্য ফেরে কিনা। আমার মনে হয় এবার চোর ধরা পড়তেও পারে। কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বুদ্ধি দিয়ে ভাত সেদ্ধ হয় না রে হরিপদ, শক্তি লাগে। ওই ছেলেটা যদি ভেবে থাকে সে চোর ধরবে, তবে সে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। দেখা যাবে তার কত বুদ্ধি। সময় হলে সব দেখতে পাবি। আগে থেকে এত প্রশংসা করার দরকার নেই।
রতন, আমি চারপাশটা দেখে এলাম। মোড়ল মশাই গ্রামের লোকদের সাথে আলোচনায় ব্যস্ত। এই নাও তোমার বলা সেই ভেষজ আঠালো লাল রং। এটি একবার হাতে বা কাপড়ে লাগলে ৩-৪ দিন না ঘষলে উঠবে না। কিন্তু এগুলো দিয়ে তুমি কি করবে বলো তো? আসুন মা, আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। এই দেখুন, আমি অনেকগুলো সরু কিন্তু অত্যন্ত মজবুত সুতো এনেছি। এই সুতোর জাল আমি পুরো গোয়াল ঘরের দরজায় আর মেঝির কয়েক ইঞ্চি ওপর দিয়ে বুনে দেব। অন্ধকারে এই সুতো দেখা অসম্ভব। আর এই ছোট ঘণ্টাগুলো দিয়ে কি করবি বাবা? এগুলো কি গরুর গলায় বাঁধবি? হ্যাঁ মা, তবে সরাসরি নয়। এই ঘণ্টাগুলো আমি দরজার পাল্লা আর সুতোর সাথে এমনভাবে সংযুক্ত করব যে সামান্যতম টান পড়লেই ঝনঝন শব্দে বেজে উঠবে। আর সুতোর এক প্রান্ত আমি মাটির নিচ দিয়ে আমার ঘরের বিছানার পাশে রাখা ওই বড় কাঁসার থালাটির সাথে বেঁধে রাখব। চোর যদি গরু সরাতে চায় তবে সেই থালা সশব্দে নিচে পড়ে যাবে। অপূর্ব বুদ্ধি রতন, কিন্তু চোর যদি শব্দ শুনেও গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়, অন্ধকার রাতে তাকে আমরা ধরব কি করে? সে তো বনের পথ দিয়ে উধাও হয়ে যাবে আমরা যাওয়ার আগেই। একদম চিন্তা করবেন না গিন্নিমা, সেখানেই তো এই ভেষজ রঙের জাদু। মা, তুমি এই রঙটি একটি পাত্রে ঢেলে দাও। আমি গরুর গলার নিচে এবং পিঠের ওপরের অংশে এমনভাবে মাখিয়ে দেব যে চোর যখনই গরুর দড়ি খুলতে বা তাকে নিয়ে যেতে হাত দেবে, তার 2 হাত এবং জামায় এই লাল রং মাখামাখি হয়ে যাবে। চোর গরু নিয়ে গেলেও ওই রঙের চিহ্ন তার হাতে থেকে যাবে। এরপরে আমরা দিনের বেলা তাকে ঠিকই চিহ্নিত করতে পারব। বাহ রতন, তোমার তো দারুণ বুদ্ধি। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই পারবে চোর ধরতে। বাবা, তুই কি তবে আজ রাতে ঘুমোবি না? মা হয়ে তোর জন্য আমার বড় চিন্তা হচ্ছে রে। চোর যদি অস্ত্র হাতে তোকে আক্রমণ করে? তুমি ভয় পেও না মা, আমি আজ রাতে গোয়াল ঘরের পেছনের খড়ের গাদার আড়ালে লুকিয়ে থাকব। গিন্নিমা, আপনি শুধু নজর রাখবেন যাতে বাড়ির কেউ আজ রাতে আলো নিয়ে গোয়াল ঘরের দিকে না আসে। চোরকে আমরা পুরোপুরি অন্ধকারে কাজ করার সুযোগ দেব, যাতে সে মনে করে সবাই অঘরে ঘুমোচ্ছে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি সব ব্যবস্থা করব। তোমার এই অদম্য সাহস আর সূক্ষ্ম পরিকল্পনা দেখে আমার বিশ্বাস হচ্ছে আজ রাতেই চোরের শেষ দিন। এই নাও রং, আমি ধরছি, তুমি গরুর গায়ে মাখিয়ে দাও। ঠিক আছে, কাজটা আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। মা, তুমি সুতোর প্রান্তটা আমার ঘরের দিকে নিয়ে যাও। আমি এখানে ঘণ্টার ফাঁসগুলো তৈরি করছি। মনে রাখবে, আজকের রাতই ঠিক করে দেবে এই বাঙাল বাড়ির শান্তি ফিরে আসবে কিনা। আজ অমাবস্যার অন্ধকারই আমার পরম বন্ধু। গ্রামের লোক আর ওই ধরিবার ছোকরা রতন নিশ্চয়ই এখন অঘরে হোমাচ্ছে। ছোকরা ভেবেছিল আমাকে ধরবে। বাঙাল বাড়ির এই বিশাল গরুটা আজ আমার হবে। তারপর ওটাকে নিয়ে বেচে দিতে পারলেই কেল্লা হবে। চোর মশাই এসেছো? এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। পায়ের তলায় মাটি আর মাথার উপরে ছাদ, সবখানে তোমার জন্য দারুণ সব ব্যবস্থা অপেক্ষা করছে। আজ তোমার চুরির নেশা আমি চিরতরে ছাড়াবো। উফ, এই গরুটার গায়ে এসব আবার কি? শরীরটা কেমন আঠালো লাগছে। ধুর, সময় নষ্ট করে লাভ নেই। দড়িটা কেটে দ্রুত বেরোতে হবে। কিসের শব্দ এটা? এ কি আপদ? কোত্থেকে এলো এই ঘন্টা? আমি তো কিছু হাত দিইনি। কি হচ্ছে সব? ধরো ধরো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, চোর ধরা পড়েছে। মোড়ল মশাই আসুন, দেখে যান, চোর ধরা পড়েছে। গ্রামবাসীরা আসুন, চোর ধরা পড়েছে। সর্বনাশ হয়েছে। এই পিচ্চি ছোকরাটা তবে সত্যি সত্যি ফাঁদ বতে ছিল। না না, গরু যা হই, কিন্তু আমাকে এখান থেকে যে করেই হোক বেরোতেই হবে। খড়ের গাদার আড়াল থেকে বেরিয়ে এসে, পালাবেন না মহেশবাবু, আপনার সব জারিজুরি শেষ। আপনার জন্য পুরো গ্রাম এখন লণ্ঠন হাতে এগিয়ে আসছে। আপনি ভেবেছিলেন আপনার এই চুরি কেউ ধরতে পারবে না? এবার দেখুন বুদ্ধি কাকে বলে।
রতন, কি হয়েছে? কিসের শব্দ ওটা? চোর কি এসেছিল? হ্যাঁ মোড়ল মশাই, চোর এসেছিল এবং সে এখনও গোয়াল ঘরের ভেতরেই আছে। সে আমার পাতা অদৃশ্য সুতোর জালে এমনভাবে জড়িয়েছে যে পালানোর আর কোনো পথ নেই। আপনারা জলদি আসুন। চলো সবাই, আজ চোরের হাড়গোড় আস্ত রাখব না। কতদিন আমাদের ঘুম হারাম করেছে এই শয়তান। ওরে বাবা রে, এ কি বিপদ! কে আছিস? আমাকে এই মরণ ফান থেকে বাঁচা, আমার পা যে নাগাতে পারছি না। একই, এ তো আমাদের গ্রামের মহেশ। মহেশ, তুই এখানে এই অবস্থায় কেন? তুই না বলতিস রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস? মহেশ, তুই আমারই নুন খেয়ে আমারই সর্বনাশ করছিস? এতদিন ধরে তুই তবে আমার ঘরের গরু চুরি করছিস? না না মোড়ল মশাই, বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি তো যাচ্ছিলাম বনের পথ দিয়ে। হঠাৎ গোয়াল ঘরের দরজা খোলা দেখে ভেতরে উকি দিয়েছিলাম, তখনই এই দড়িতে পা আটকে পড়ে গেছি। তাই বুঝি মহেশবাবু? তবে আপনার হাতে ওই ধারালো ছুরিটা কেন? আর গরুর গলার দড়িটা কেন অর্ধেক কাটা? আপনার পকেটে ওগুলো কি? তামাক নাকি কোনো নেশার ওষুধ যা আপনি পাহারাদারদের খাবারে মেশাতেন? ঠিক বলেছ রতন, ও হয়তো এমন কিছু দিয়েই আমাদের ঘুম পাড়িয়ে রাখত। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি আর কোনোদিন এমন করব না। এই রাখাল ছেলেটা মানুষ নয়, ও শয়তান। ও অন্ধকার ঘরে এমন সব মরণ ফাঁদ পেতে রেখেছে যা চেনা অসম্ভব। রতনকে শয়তান বলিস না মহেশ, ও হচ্ছে এই বাঙাল বাড়ির রক্ষাকর্তা। তোর মতো ধূর্ত চোরকে বাগে আনতে ওর মতো বুদ্ধিমান ছেলেরই প্রয়োজন ছিল। শয়তান তো তুই। চলো সবাই ওকে বাইরে নিয়ে চলো। আজ সারা গ্রাম দেখবে বাঙাল বাড়ির সেই কুখ্যাত চোরের মুখ। চিৎকার করে বলছি মোড়ল মশাই, আপনি একজন সামান্য রাখালের বুদ্ধিতে বিভ্রান্ত হয়ে আমার মতো একজন পুরনো প্রতিবেশীকে ভুল বুঝছেন। আমি তো বললাম আমি গোয়াল ঘরের দিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এক ছোকরা ওত পেতে বসে আছে। আমি ভেবেছিলাম ওই বোধহয় চোর, তাই ওকে ধরতে গিয়ে ওই সুতোর জালে জড়িয়ে পড়েছি। আমি চোর নই। মহেশ, আজ থেকে তোর এই ঘৃণ্য কাজের জন্য তোকে সমাজচ্যুত করা হলো। তোকে এখন পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আর গত 1 বছরে আমার যতগুলো গরু চুরি হয়েছে, তোর জমি বিক্রি করে সেই ক্ষতিপূরণ তোকে দিতে হবে। এটাই আমার বিচার। আমাকে মাফ করে দিন মোড়ল মশাই, রতনের বুদ্ধির কাছে আমি হেরে গেছি। লোভের বশে আমি এই কাজ করেছি। আমাকে পুলিশের হাতে দেবেন না, দয়া করুন, আমি আর এমন করব না। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয় মহেশবাবু। আপনি আজ আমার কাছে হারেননি, আপনি হেরেছেন এই পুরো গ্রামের মানুষের বিশ্বাসের কাছে। রতন, আজ বাঙাল বাড়ির আকাশে যে স্বস্তির সূর্য উঠেছে তার সবটুকু কৃতিত্ব তোমার। আমি বহু বছর ধরে এই বাড়ির কর্তা, কিন্তু তোমার মতো এমন স্থির বুদ্ধি আর সাহস আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। তুমি প্রমাণ করেছ যে বড় বড় সমস্যার সমাধান সব সময় হাতিয়ারে নয়, বরং মস্তিষ্কেও থাকে। আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি মোড়ল মশাই। আপনি আমাদের আশ্রয় দিয়েছেন, মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি আমার সাধ্যমতো আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করেছি মাত্র। রতন, এই নাও রতন, এটি তোমার প্রাপ্য। এই খামে তোমার 1 বছরের অগ্রিম বেতন এবং চোর ধরার জন্য বিশেষ পুরস্কার হিসেবে কিছু টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের সুচিকিৎসা করাবে এবং তোমাদের অভাবের দিনগুলো ঘুচিয়ে দেবে। মালতী দিদি, আপনি সত্যি ভাগ্যবতী এমন একটি রত্ন গর্ভে ধারণ করে। রতন আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে গেছে। আপনি আর দুশ্চিন্তা করবেন না, আপনার সেবার দায়িত্ব এখন থেকে আমার। রতনকে নিয়ে যে কষ্টের জীবন আপনি পার করেছেন তার অবসান হয়েছে। গিন্নিমা, আপনাদের এই দয়া আমি কোনো দিন ভুলব না। রতন ছোটবেলা থেকেই বড্ড জেদি আর বুদ্ধিমান ছিল। আজ সেই বুদ্ধিই ওকে সম্মান এনে দিল। তবে রতন, আমি একটি গভীর কথা ভেবেছি। তোমার বয়স মাত্র 17। এই বয়সে কেবল গরু চড়িয়ে জীবন কাটানো তোমার মতো প্রতিভাবান ছেলের সাজে না।
বুদ্ধি আছে বলেই তুমি আজ সফল, কিন্তু এই বুদ্ধিকে যদি শিক্ষার আলোয় শানিত না করা হয় তবে তা পূর্ণতা পাবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহেই তোমাকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। স্কুলে? কিন্তু মোড়ল মশাই, আমার পড়াশুনো তো 4 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এখন কি আমি আবার পারবো? নিশ্চয়ই পারবে। যার কাছে মহেশের মতো ধুরন্ধর চোর ধরাশায়ী হয়, তার কাছে বইয়ের পাতা জয় করা কোনো কঠিন কাজ নয়। তোমার পড়াশোনার সমস্ত খরচ, বইপত্র এবং থাকা খাওয়ার দায়িত্ব আমার। তুমি বড় হয়ে এই গ্রামের মুখ উজ্জ্বল করবে, মানুষের সেবা করবে, এটাই আমার চাওয়া। হ্যাঁ বাবা রতন, তুমি শিক্ষা গ্রহণ করে আরও বড় হও। তোমার এই চতুরতা আর বুদ্ধিমত্তা তখন সবার কল্যাণে আসবে। তোমরা আজ থেকে আমাদের পরিবারেরই একটা বিশেষ অংশ। আপনারা আমার জন্য যা করলেন সে ঋণ হয়তো আমি কোনো দিন শোধ করতে পারবো না, তবে আপনাদের আশা আমি পূরণ করব, পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয়ে। আমি কথা দিচ্ছি আপনাদের মাথা কোনোদিন নিচু হতে দেব না। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা, আমার পেটের ভেতর কেমন যেন জ্বালা করছে, নাড়িগুলো যেন কেউ টেনে ধরছে। আজও কি উনুন জ্বলবে না মা? আমাদের কি আজও উপোস থাকতে হবে? আর একটু ধৈর্য ধর মা, তোর বাবা বাইরে গেছে, দেখবি ঠিক কিছু না কিছু নিয়ে ফিরবে। তুই একটু চোখ বোঝো দেখি। 2 দিন ধরে তো কেবল জল খেয়েই চোখ বুঝছি মা, আজ আর পারছি না। কিছু একটা খেতে দাও না মা, শুধু 1 মুঠো দাও। ওগো, কিছু জুটলো? মেয়েটার অবস্থা দেখো, খিদের জ্বালায় কথা বলতে পারছে না, একটু খাবার চাইছে। কপাল মালতী, সবই কপাল। আজ সূর্য ওঠার আগেই গিয়েছিলাম মুখার্জি বাড়ির আঙিনায়। ভেবেছিলাম অন্তত আজকের দিনটার জন্য কোনো কাজ পাবো। তারপর কি হলো? ওনারা তো প্রতিবার তোমাকেই ডাকেন, কোনো কাজ দিল না? না মালতী, বড়বাবু সরাসরি বলে দিলেন, রমেশ, এখন আর আগের দিন নেই। শহর থেকে ট্র্যাক্টর এসেছে। যে জমি চাষ করতে তোমাদের 5 দিন লাগতো, সেই জমি এখন কয়েক ঘন্টায় চাষ হয়ে যায়। শুধু শুধু তোমাদের মজুরি দিয়ে লোকসান করার দরকার কি? ট্র্যাক্টর? মানুষের হাতের চেয়ে কি ওই লোহার যন্ত্র বড় হলো? তুমি কি বললে না যে ঘরে খাবার নেই? বলেছি মালতী, অনেক অনুনয় করেছি। বলেছি বাবু, মজুরি না হয় কম দেবেন, তাও একটা কাজ দিন। কিন্তু তারা সাফ জানিয়ে দিল এখন আর দিন মজুরের কোনো প্রয়োজন নেই। শুধু তারা নয়, গ্রামের সম্পন্ন চাষিরাও এখন যন্ত্রের পেছনে ছুটছে। আমাদের মতো ঘাম ঝরানো মানুষের আর কদর নেই কারো কাছে। তবে কি আমরা না খেয়ে মরব? সারা জীবন পরের জমি চাষ করলে, রক্ত জল করা পরিশ্রম করলে, আর আজ যখন আমাদের একটু অন্নের প্রয়োজন, তখন সবাই মুখ ফিরিয়ে নিল। হায় বিধাতে, এ তোমার কি বিচার? আমরা কি তবে না খেয়ে মরব? মাটি যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন বিধাতাকে দোষ দিয়ে আর কি হবে? যে জমিতে বীজ বুনেছি, সেই মাটির বুকেই আজ যন্ত্রের চাকা ঘোরে। মানুষের পরিশ্রমের কোনো মূল্য নেই কারো কাছে। মা, আর যে ক্ষুধা সহ্য করতে পারছি না মা। দেখো মালতী, এই হাত দুটো কত শক্ত, অথচ আজ নিজের মেয়েকে 1 মুঠো ভাত দেওয়ার ক্ষমতাও এই হাতের নেই। এই ব্যর্থতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি এক অপারগ বাবা, যে মেয়ের মুখে খাবার দিতে পারি না। কিরে রমেশ, 7 সকালেই এমন পাথরের মূর্তির মতো বসে আছিস যে? গ্রামের হাটে তো আজকাল তোর টিকিটিও দেখা যায় না। খবর কিরে? খবর আর কি থাকবে রে ভাই, পেটেরই যেখানে খবর শেষ হতে চলেছে, সেখানে বাইরের খবর নিয়ে কি করবি? ঘরের উনুন জ্বলছে না আজ 2 দিন, কেউ আর কাজে ডাকে না রে। ট্র্যাক্টর আসার পর আমাদের মতো মানুষের কদর ফুরিয়ে গেছে। তাই বলে এভাবে ভেঙে পড়লে চলবে? শরীরটা তো একবার দেখ, যেন হাড়ের খাঁচা।
এর চেয়ে মরে যাওয়াও ভালো রে দেবেন। চোখের সামনে মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে, অথচ আমি তার মুখে এক দানা অন্ন তুলে দিতে পাচ্ছি না। মনে হচ্ছে বিষ খেয়ে মরে যাই। আহ, কিসব অলক্ষণে কথা মুখে আনছিস। বিপদ তো মানুষের জীবনে আসেই, কিন্তু লড়াই ছেড়ে দেওয়া কি বীরের কাজ? শোন, আমি তোকে একটা কাজের খবর দিতে এসেছি। কি কাজ দেবেন? বল বল, তাড়াতাড়ি বল। আমার এই মুহূর্তে একটা যে কোনো কাজ হলেই হলো। অন্তত বউ মেয়ের মুখে খাবার দিতে পারাটাই আমার এখন সবচেয়ে বড় দায়িত্ব। শোন, এখন বসন্তকাল, সুন্দরবনের গভীরে এখন মৌচাকগুলো মধুতে টইটম্বুর। আমি ঠিক করেছি এবার মধু সংগ্রহ করতে বনে যাব। তুই চল না আমার সাথে। একবার যদি কটা দিন খেটে কয়েক কলস খাঁটি মধু জোগাড় করতে পারি, তবে বাজারে তার চড়া দাম পাবো। আমাদের দুজনেরই কপাল ফিরে যাবে রে। সুন্দরবন বলিস কি দেবেন? ও তো জমের দুয়ার। ওদিকে বন বিবি যেমন কৃপা করেন, তেমনি দক্ষিণ রায়েও তো ওত পেতে থাকে। আমি তো কোনোদিন বনের ধারে কাছেও যাইনি। যদি বাঘের পেটে যাই, তবে আমার এই অনাথ পরিবারটার কি হবে? না দেবেন ভাই, ওসব বনের কথা মুখে এনো না। আমরা দরকার হলে না খেয়ে মরব, তবুও আমার স্বামীকে ওমন রাক্ষুসে বনে পাঠাতে পারবো না। সেখানে যারা যায় তাদের অনেকেই আর ফিরে আসে না। অভাবে থাকলেও মানুষটা সাথে আছে, এইটাই বড় কথা। বৌদি, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু একবার রানীর অবস্থার দিকে তাকিয়ে দেখো। মেয়েটা খিদের জ্বালায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। না খেয়ে তিল তিল করে মরা আর বাঘের মুখে মরা তফাতটা কোথায়? তাছাড়া রমেশ তো একা যাচ্ছে না, আমি নিজেও ওর সাথে থাকব। আমরা সাবধানতা অবলম্বন করব এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখব। এই কথাটা তুমি ঠিকই বলেছ দেবেন ভাই। পেটের খিদে গেছে, প্রাণের ভয় আজ তুচ্ছ হয়ে গেছে। ঘরে বসে তো না খেয়ে মরতেই হবে। তার চেয়ে যদি একটা শেষ চেষ্টা করে সুদিন ফেরে, তবে তাই হোক। সে যেহেতু একা যাবে না, তুমিও সাথে যাবে। ওগো, তুমি তবে যাও। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। ঠিক আছে দেবেন, আমি যাব। আজ থেকেই প্রস্তুতি নিয়ে পরিবারকে বাঁচাতে হলে জমের দুয়ার থেকেও যদি অন্ন ছিনিয়ে আনতে হয়, আমি তাই করব। এই তো চাই সাহসী বন্ধুর মতো কথা। মনে জোর রাখ রমেশ, বনবিবি আমাদের খালি হাতে ফেরাবেন না। মালতী, আমি আসি তবে। এভাবে কাঁদলে তো আমি যেতে পারবো না। মেয়েটার দিকে তাকাও। ও ঘুম থেকে উঠলে বলো যে ওর বাবা ওর জন্য অনেক খাবার আনতে গেছে। আমার খুব ভয় করছে গো। মনে হচ্ছে কোনো এক অজানা অন্ধকার তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। সাবধানে থেকো, নিজের প্রাণের মায়া করো। পেটের খিদের চেয়ে বড় ভয় আর কিছু নেই মালতী। আশীর্বাদ করো যেন সুস্থ শরীরে ফিরতে পারি। এই তো রমেশ এসে গেছে। চলে আয় ভাই, জোয়ারের টানেই আমাদের রওনা দিতে হবে। কি গো রমেশ, শেষ পর্যন্ত জমের দুয়ারে পা রাখতে রাজি হলে তবে? সুন্দরবন কিন্তু দয়ার সাগর নয়, ওটা হলো বিপদের গুদাম। খুব হুঁশিয়ারি নিয়ে চলতে হবে। কাকা, উপায় নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি সাথে আছেন, এটাই বাসা। আমি নজর রাখব। আচ্ছা, বাঘের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় একটাই, মন পরিষ্কার রাখা। আর শোনো, বড় মৌচাক দেখে যদি মনে লোভ আসে, তবেই বিপদ। বনদেবী তাকেই রক্ষা করেন যে সংযমী। বনের লতাপাতা, জল কাদা সবখানেই বিপদ ওত পেতে থাকে। বিষধর সাপ আর চোরাবালির কথা তো বাদই দিলাম। ভয় পাস না রমেশ, আমরা একে অপরের ছায়া হয়ে থাকব। শিবু কাকা বনের ইশারা বোঝেন, তিনি যেখানে পা ফেলতে বলবেন ঠিক সেখানেই পড়বে। আমাদের শুধু একটু সাহস দরকার। ঠিক বলেছিস দেবেন। খিদের জ্বালায় ছটফট করা বাচ্চার আর্তনাদ যে শুনেছে, তার কাছে বাঘের গর্জনও হয়তো অতটা ভয়ঙ্কর লাগে না। আমার লড়াইটা শুধু বাঘের সাথে নয়, দারিদ্র্যের সাথে। ঠিক বলেছ, তবে মনে রেখো, বনে আমরা মেহমান। প্রকৃতির সাথে লড়াই নয়, বরং তাকে শ্রদ্ধা করে চলতে হয়। সামনেই গহীন অরণ্য শুরু। এখন থেকে আর কেউ জোরে কথা বলবে না।
হে বিধাতা, রক্ষা করো। এক বুক আশা নিয়ে আমি পা বাড়িয়েছি, যেন সফল হতে পারি। নিচু স্বরে রমেশ, অত হাঁ করে কি দেখছিস? পায়ের নিচে তাকা, মাটি এখানে বড় পিচ্ছিল, আর কান খাড়া রাখ। বনের নিস্তব্ধতা কিন্তু বিপদের লক্ষণ হতে পারে। জানিস ভাই, আমি ভেবেছিলাম জঙ্গল মানে শুধু ভয় আর হিংসে, কিন্তু এখানে এসে আমার মনের সব ভয় যেন ধুয়ে যাচ্ছে। গ্রামের সেই অভাব, খিদের জ্বালা সবই এখানে কেমন ফিকে হয়ে গেছে। এই গাছের ছায়া যেন পরম মমতায় আমাদের আগলে রেখেছে। ওই দেখ দেবেন, কত শান্ত আর নিষ্পাপ ওরা। ওরা কত ভাগ্যবান। এই বিশাল বন ওদের খাবার দেয়, আশ্রয় দেয়। আমাদের মতো ওদের চিন্তা হয় না। আমরা মানুষরা কত স্বার্থপর, নিজেদের অন্ন জোগাতে ওদের এই শান্ত নিস্তব্ধতা ভেঙে দিচ্ছি। কি বিড়বিড় করছিস পাগলদের মতো? চল, আমাদের অনেকটা পথ যেতে হবে। হরিণ দেখে পেট ভরবে না, আমাদের মৌচাক খুঁজতে হবে। ওরে চঞ্চল পাখি, তোরা কি আমার মতো এক মুঠো ভাতের খোঁজে প্রতিদিন এমন করে ডানা ঝাপটাস, নাকি তোরা এই বনের সত্যিকারের রাজা? তোদের কোনো অভাব নেই, কোনো বন্ধন নেই। তোদের গান যেন এই বনের সুর। রমেশ, তুই দেখছি কবি হয়ে গেলি। বনের পশু পাখির সাথে কথা বলছিস, ওরা কি তোর কথার উত্তর দেবে? হেসে ওদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই রে দেবেন। আমি ওদের চোখে এক অদ্ভুত শান্তি দেখতে পাচ্ছি। মৌমাছিদের গুনগুন শব্দ শোনো, ওরাও কত মন দিয়ে কাজ করছে। প্রকৃতি কাউকেই খালি হাতে ফেরায় না। বন তোর উপর মায়া ছড়িয়ে দিয়েছে রে রমেশ, কিন্তু সাবধান, এই মায়া যেন তোকে অসতর্ক না করে তোলে, তাহলে কিন্তু বড় বিপদ হবে রে। না দেবেন, আমি আর ভয় পাচ্ছি না। তবে আজ আমি এক নতুন শিক্ষা পেলাম। আমি এই বনের কাছে এসেছি সাহায্যের জন্য। আমি মধু নেব ঠিকই, কিন্তু লোভের বশবর্তী হয়ে এই অরণ্যের কোনো অনিষ্ট করব না। অকারণে একটা ডালও ভাঙব না, কোনো প্রাণীকে ভয় দেখাবো না। আমি বুঝেছি, আমি শুধু মধু নিতে আসিনি, আমি এসেছি এই প্রকৃতির আশীর্বাদ নিতে। রমেশ, ওই দেখ কি বিশাল চাক, একদম ঝুলে আছে মোটা ডালটা থেকে। সোনালি রংটা দেখেছিস? মধুতে একেবারে টইটম্বুর হয়ে আছে। ওরে বাবা, এত বড় মৌচাক আমি জীবনে দেখিনি। মৌমাছিদের গুনগুন শব্দে মনে হচ্ছে সারাটা বন যেন গান গাইছে। কি অদ্ভুত সুন্দর দৃশ্য রে দেবেন। দেখার সময় এখন নয় রমেশ, ঝটপট খড় আর ভিজে লতাপাতা দিয়ে কাড়ু অর্থাৎ ধোঁয়ার কুণ্ডলি তৈরি কর। বেলা ফুরিয়ে আসছে, তার আগেই আমাদের মধু নামাতে হবে। হে মৌমাছিরা, তোমরা দিন রাত খেটে এই সম্পদ জমিয়েছ। আজ আমি তোমাদের ঘরে হানা দিতে এসেছি, কেবল আমার সন্তানের মুখে অন্ন তুলে দিতে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের মেরে ফেলব না। আমাকে তোমরা দয়া করো, ক্ষমা করো। এখন আবার কার সাথে কথা বলছিস? কি করছিস রমেশ? তাড়াতাড়ি গাছে ওঠ। দেবেন, আমি এই অবলা জীবগুলোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাগল হয়ে গেলি নাকি রমেশ? ওগুলো পোকা মাত্র, তাদের কাছে ক্ষমা চাওয়ার কি আছে? চল কাজে হাত দেই, পুরো চাকটা কেটে নামাতে হবে কিন্তু। রমেশ, ওপরের অংশটাও কাট, ওদিকেই বেশি মধু থাকে। একটা ফোঁটাও যেন না থাকে, সব কুড়িয়ে নিয়ে আয়। না দেবেন, ওই ওপরের অংশটা হলো চাকের মাথা। ওখানে ওদের ডিম আর ছোট ছোট বাচ্চাগুলো আছে। ওটা কেটে নিলে এই মৌমাছিগুলো সব শেষ হয়ে যাবে। আমি শুধু মধুটা নেব আর ওদের বংশ রক্ষা করব। তুই তো ভারী অদ্ভুত মানুষ রে। বনের সব নিয়ম কি তুই বদলাবি? সবাই তো পুরোটাই কেটে নেয়। বেশি মধু মানে বেশি টাকা। লোভের বশবর্তী হয়ে আমি প্রকৃতিকে ধ্বংস করতে পারবো না দেবেন। আমরা এই বন থেকে ততটুকুই নেব যতটুকু আমাদের প্রয়োজন। বন আমাদের যেটুকু দিয়েছেন সেটুকুই আমাদের ভাগ্য। পুরোটা নিয়ে নিলে এই মৌমাছিগুলো কোথায় যাবে? পরের বার মধু পাবো কোত্থেকে? ধন্যবাদ হে বন, আজ আমার ঘরে রানীর মুখে খাবার জুটবে। তোমার এই দান আমি চিরকাল মনে রাখব। রমেশ, আজ তোর কাছে হার মানলাম বন্ধু।
আমি শুধু মধুটুকুই দেখেছিলাম, কিন্তু তুই জীবনের মূল্যটা দেখালি বন্ধু। তোর মতো মানুষের হাতেই এই বন নিরাপদ। কি গো রমেশ, এ তো দেখছি সাচ্চা পদ্মমধু। এমন স্বচ্ছ আর কড়া সুগন্ধ তো সচরাচর দেখা যায় না। তুমি কি এতে কিছু মিশিয়েছ নাকি হে? আগে না বাবু, ও কাজ রমেশ কোনোদিন করবে না। এ মধু সুন্দরবনের দান। আমি নিজে অনেক কষ্ট করে সুন্দরবনে গিয়ে এই মধু সংগ্রহ করে এনেছি। এতে একটুও ভেজাল নেই। তাই নাকি? শহরে এই মধুর প্রচুর কদর হবে। তুমি একটা কাজ করো, মধু পুরোটাই আমাকে দিয়ে দাও, আর এই নাও দাম। খাঁটি মধুর জন্য তোমাকে বেশিই দিলাম। ও দাদা, আমাকে 5 কেজি চাল দাও, সাথে ডাল, তেল আর নুনও দিও। আজ আমার ঘরে অনেক দিন পর ভাতের হাঁড়ি চড়বে গু। এই নাও রমেশ, আজ যে তোমার মুখটা খুব হাসি খুশি লাগছে। কি ব্যাপার, এত বাজারে একসাথে করছো? মনের জ্বালা মিটলে তো হাসবই দাদা। বাজার তো সব হলো, এবার যাই দেখি আমার রানী মায়ের জন্য একটা জামা কিনি আর মালতির জন্য একটা শাড়িও নিয়ে নিই। কতদিন ওরা নতুন কাপড় পরে না। বাবা, বাবা তুমি এসেছো? বাবা তুমি কি অনেক কিছু কিনে এনেছো? মা বলছিল তুমি নাকি অনেক খাবার আনবে। হ্যাঁ রে মা, আজ শুধু ভাত নয়, তোর জন্য নতুন জামাও এনেছি। এই দেখ। ও মা, দেখো বাবা আমার জন্য কি সুন্দর জামা এনেছে। তুমি এসেছো? তোমার জন্য যে কত চিন্তায় ছিলাম। এত কিছু আনলে কোত্থেকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করো মালতী, বন আমাদের খালি হাতে ফেরাননি গো। বনের সেই সোনালি মধু আজ আমাদের কপাল খুলে দিয়েছে গো। এই নাও তোমার শাড়ি। অনেক দিন তো ছেঁড়া কাপড় সেলাই করে পরেছ, আজ এটা পরে রানীর জন্য ভাত রাঁধো। আমি এখনই উনুন ধরচ্ছি। সত্যি আজ আমাদের ঘরে আনন্দের দিন। দেখলে মালতী, সততা আর পরিশ্রম থাকলে ঈশ্বর ঠিকই পথ দেখান। দারিদ্র্যের সেই কালো মেঘ আজ কেটে গেল। তোমাদের মুখে খাবার তুলে দিতে পেরে আমি আজ খুব খুশি। হ্যাঁ গো, আজ মনে হচ্ছে আমাদের ঘরটায় আনন্দ বয়ে যাচ্ছে। আপনারা ব্যস্ত হবেন না, একে একে আসুন। সুন্দরবনের এই সম্পদ শুধু আমার একার নয়, বন আমাদের কৃপা করেছেন, তাই এই মধুতে আপনাদের সবার অধিকার আছে। বাবা রমেশ, আমার নাতিটার বুকটাই খুব কাশি। বাজার থেকে ওষুধ কেনার পয়সা তো নেই। তোর এই মধু একটু দিবি বাবা? মাসি, এই নিন মধু। রোজ সকালে নাতিকে 1 চামচ করে খাওয়াবেন। দেখবেন বনের এই খাঁটি মধুতে ওর শরীর কেমন চাঙ্গা হয়ে ওঠে। বেঁচে থাক বাবা। যে অভাবের আগুন তুই সহ্য করেছিস, সেই আগুন যেন আর কারো ঘরে না জ্বলে, এটাই তুই চাস। তুই অনেক ভালো রে। সত্যি রমেশ, মানুষ পয়সা হলে আগের দিনের কথা ভুলে যায়, আর তুমি আজ নিজের লাভের কথা না ভেবে সবার কথা ভাবছ। আমরা তো ভেবেছিলাম মধু বিক্রি করে তুমি শুধু নিজের আখের গোছাবে। না ভাই, পেট তো এখন ভরেছে, কিন্তু একা খেয়ে কি শান্তি পাওয়া যায়? প্রকৃতির দান সবার মাঝে ফিরে যাক। আরে, এই চাষা রমেশ তো দেখি এখন গ্রামের সবার রক্ষাকর্তা হয়ে গেছে। মধু বিলিয়ে বাহবা নিচ্ছে। নিশ্চয়ই বনের কোনো মধুর বিশাল খনির সন্ধান পেয়েছে, যা আমাদের কাছে লুকিয়ে রাখছে। তুই এখন বড়লোক হবি, আর আমি বসে বসে দেখব। বনের মধু তো তোর বাপের সম্পত্তি নয়। তুই যদি সামান্য মধু এনে হিরো সাজতে পারিস, তবে আমি বনের সব মধু নিয়ে আসব। কালই আমি সুন্দরবন যাব। কিরে বটা, রমেশের তো কপাল খুলে গেল। তুই দাঁড়িয়ে কি দেখছিস?
রমেশের কপাল, ওর এমন কিসের কপাল খুলেছে? কালই আমি বনের গহীনে যাব, সব মধু আমি একাই আনব। ও যদি 1 বালতি আনে, আমি 10 বালতি আনব। তারপর দেখি কার কপাল কেমন হয়। কিরে, তোরা দেখছি ওই রমেশের মায়াজালে আটকা পড়ে গেছিস। দেখলাম সৎ সকালে ওর উঠানে মধুর জন্য লাইন দিয়েছিস। কেন বটা ভাই, ও তো খারাপ কিছু করছে না। নিজের উপার্জনের মধু গ্রামের অভাবী মানুষদের দিচ্ছে। এমন ভালো মানুষ তো সচরাচর দেখা যায় না। ভালো মানুষ? আরে পাগল, ওটা তোর লোক দেখানো। তোরা কি একবারও ভেবে দেখেছিস রমেশের মতো একটা ভিখারি চাষি এত তাড়াতাড়ি সচ্ছল হলো কিভাবে? ওর ঘর এখন খাবারে ভরা, নতুন নতুন জামা কাপড়। শুধু মধু বিক্রি করে কি এত কিছু হয়? কেন হবে না? ওর মধু তো শহরের বড় বাবুরা চড়া দামে কিনে নিচ্ছে। আরে না, আসল রহস্য অন্য জায়গায়। আমি নিশ্চিত ও বনের ভেতরে কোনো গুপ্তধনের হদিশ পেয়েছে। মধু তো একটা অচিলা মাত্র। ও তোদের সামান্য একটু মধু দিয়ে মুখ বন্ধ করে রাখছে, আর আসল লাভের কড়ি নিজের সিন্ধুকে ভরছে। ও আসলে একটা ধূর্ত শেয়াল। গুপ্তধন? কিন্তু রমেশ তো বড্ড সরল মানুষ, ও কি ষড়যন্ত্র করতে পারে? আরে সরল মানুষই তো বেশি বিপজ্জনক হয়। শোন, আমি সব খবর নিয়েছি। ও সুন্দরবনের এমন একটা গোপন জায়গা চেনে যেখানে রাশি রাশি মধু আর সম্পদ লুকানো আছে। আমি ঠিক করেছি আমি নিজেই এবার মধু সংগ্রহে যাব। তবে আমি ওর মতো ছিচকে চোর নই। আমি যাব বনের একেবারে গভীরে। কিন্তু বটা ভাই, সুন্দরবন তো খুব বিপজ্জনক। রমেশ বলছিল বনের বাঘ আর সাপ খুব ভয়ঙ্কর। ও তো অনেক নিয়মকানুন মেনে বনের প্রতি শ্রদ্ধা রেখে সেখানে গেছে। নিয়ম কানুন? ওসব ভীতু আর দুর্বল মানুষের কথা। বনের বাঘ ভাল্লুক আমার লাঠির এক ঘায়ে কুপকাত হবে। আমি মধু নেব আর প্রয়োজনে গাছ কেটে সাফ করে দেব। আমি যদি একবার বস্তা ভরে মধু নিয়ে আসতে পারি, তবে দেখবি এই গ্রামের লোক আর রমেশের নামও মুখে নেবে না। অতিরিক্ত লোভ কিন্তু ভালো না বটা ভাই। প্রকৃতি তো কারো ধার ধারে না। লোভ নয়, এটা আমার বীরত্ব। রমেশ যতটুকু মধু আনে, আমি তার 10 গুণ নিয়ে আসব। সম্পদ যার হাতের মুঠোয় তারই সম্মান। দেখে নিস তোরা, রমেশের এই সাধুগিরি আমি ধুলোয় মিশিয়ে দেব। বটা ভাই, একটু আস্তে কথা বলো। রমেশদা বলেছিল বনে জোরে শব্দ করলে নাকি বিপদ হয়, পশু পাখিরা বিরক্ত হলে। রাখ তোর রমেশের ভয়। ওটা একটা ভিতুর ডিম, তাই বিড়ালের মতো পা টিপে টিপে ঘোরে। আজ আমি এই বনের বুক চিরে সব মধু নিয়ে যাব। আমি হব আজ বনের রাজা। এ কি করছো বটা ভাই? এত বড় আগুন কেন? সব মৌমাছি যে পুড়ে মরছে। মৌমাছিদের এভাবে শেষ না করলে শান্তিতে কাজ করা যাবে না। এই পোকাগুলো মরলে কার কি ক্ষতি? আমার চাই মধু, আর তা আমি সবটুকু নেব। বটা ভাই, কাজটা ভালো হচ্ছে না। তোরা হলো ভীরু, যা পারিস বস্তায় ভর। আমি আজ 1 ফোঁটা মধুও রেখে যাব না। বন কারোর একার নয়, যার গায়ের জোর আছে সেই সব পাবে। ওরে বাপরে, ওই তো বাঘের গর্জন। কেষ্ট পালা, বাঘ আসছে। বটা ভাই নেমে এসো, সব ফেলে পালাও। আর একটু, আর 1 কলস হলেই রমেশের গোষ্ঠীর মুখে চুনকালি মাখিয়ে দেব। বাঘ আমায় কি করবে? আমার হাতে কাটারি আছে। ওরে বাবারে, বাঁচাও! তোদের এই দশা কেন? বটা কোথায়? সে কি এখনো বনেই আছে? বটা ভাই আর কোনোদিন ফিরবে না গো। তাকে বাঘে খেয়েছে। আমরা নিজের চোখে দেখলাম ওই রাক্ষুসে বাঘটা বটা ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। কি বলছিস? বটা তো বলেছিল ও বাঘকে ভয় পায় না, ও নাকি অনেক মধু নিয়ে আসবে। আহা, এমনটা না হলেই ভালো হতো। বটাকে আমি কতবার বারণ করেছিলাম, কিন্তু ওর মনে কেবল ছিল আমাকে হারিয়ে দেবার নেশা। রমেশ ভাই,
আজ আমরা বুঝলাম কেন তুমি বনের প্রতি এত শ্রদ্ধা দেখাতে। আমরা তো ভাবতাম তুমি ভীতু, তাই নিয়ম মেনে চলতে। কিন্তু বটার এই পরিণতি বুঝিয়ে দিল প্রকৃতিকে তুচ্ছ করার ফল কি ভয়ঙ্কর হতে পারে। শোনো সবাই, প্রকৃতি আমাদের শত্রু নয়, সে আমাদের মা। মা যেমন সন্তানদের আগলে রাখে, সুন্দরবনও আমাদের তেমনই অন্ন আর আশ্রয় দেয়। ঠিকই বলেছিস রমেশ। বটা গেছিল অহংকার আর লোভ নিয়ে। সে ভেবেছিল টাকার জোরে আর লাঠির জোরে সে প্রকৃতিকে জয় করবে, কিন্তু অরণ্য কোনোদিন জবরদখলকারীদের সহ্য করে না। সবাই মনে রাখবেন, অন্যের উন্নতি দেখে হিংসা করা বা লোভ করা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সততা আর সন্তুষ্টিই হল মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের যা আছে তাই নিয়ে যদি আমরা খুশি থাকতে শিখি, তাহলে বিধাতা আমাদের উপর সহায় হন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। পেটের খিদে বড় হতে পারে, কিন্তু সেই খিদের জন্য নিজের মনুষ্যত্ব বিসর্জন দিতে নেই। এটা শুধু অন্যায়ই নয়, বরং পাপ।